আসসালামু আলাইকুম বন্ধুরা, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল থানির আমন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কেন্দ্র করে কাতার সফরে রয়েছেন ইসরায়েলি মোসাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডেলিগেশন টিম। এছাড়াও বর্তমানে কাতারে অবস্থান করছেন গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাসের উচ্চতর একটি ডেলিগেশন টিম। গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে কাতারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় দুই ডেলিগেশন টিমের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা আছে। বন্ধুরা, কাতারের এই আমন্ত্রণের বিষয়টিকে কেন্দ্র করে বা মধ্যস্থতাকারীর ভূমিকার বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, সর্বশেষ গত জুলাই মাসে স্বল্পমেয়াদী একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল এবং তৎকালীন সময়ে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে বেশ কয়েকজন বন্দীদেরকে মুক্তি দিয়েছে। মানে হামাসের হাতে বন্দী থাকা যে ইসরায়েলি সাধারণ জনগণ রয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর দুই দেশের এই সফরকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, নতুন করে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে দুই পক্ষই চাইছে দীর্ঘমেয়াদী একটি চুক্তি হোক, যার মাধ্যমে পুরোপুরি যুদ্ধ যেন থেমে যায়। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে তারা এবার সরাসরি কাতারের কাছে নিশ্চয়তা চায়, আর ধাপে ধাপে নয়। হামাস যেন তাদের হাতে বন্দী থাকা সমস্ত ইসরায়েলি বন্দীদেরকে ইসরায়েলের হাতে একেবারে তুলে দেয়, কেননা ধাপে ধাপে এখন আর চায় না ইসরায়েল বন্দীদেরকে গ্রহণ করতে। এছাড়াও তারা কাতারের প্রধানমন্ত্রী জসিম আল থানির কাছে নিশ্চয়তা চায় যে হামাস যেন যুদ্ধবিরতি পরবর্তী সময় ইসরায়েলের উপর কোনো ধরনের হামলা পরিচালনা না করে, বিশেষ করে কোনো গুপ্ত অভিযান যেন পরিচালনা না করে। তবে মোসাদের এই চাহিদার বিষয়টিকে কেন্দ্র করে বা মোসাদের এই নিশ্চয়তার বিষয়টিকে কেন্দ্র করে হামাসের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে ইসরায়েলের পক্ষ থেকে গাজা উপত্যকায় প্রতিনিয়ত ভয়াবহ অভিযান পরিচালনা করা হবে এবং তার বিপরীতে হামাস যোদ্ধারা যদি নিজ ভূখণ্ড রক্ষার জন্য দখলদার ইসরায়েলকে তাড়িয়ে দিতে তারাও পাল্টা অভিযান পরিচালনা করতে বদ্ধপরিকর। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে তারা যেভাবে নিশ্চয়তা চাচ্ছে যে হামাসের পক্ষ থেকে কোনো প্রতিরোধ গড়ে তোলা হবে না বা ইসরায়েলের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আগ মুহূর্ত থেকেই ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে গাজা উপত্যকায় আর কোনো অভিযান পরিচালনা করা যাবে না, কেননা যৌক্তিকভাবে হামাস এই দাবি করতেই পারে। কেননা ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ যেহেতু গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে যেন কোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলা না হয় এবং ইসরায়েলের অভ্যন্তরে বা ইসরায়েলি সশস্ত্র বাহিনীর উপরে যেন কোনো ধরনের প্রতিক্রিয়া যেন না দেখানো হয়, সেই নিশ্চয়তা চাচ্ছে, তাহলে হামাসও কেন নিশ্চয়তা চাইতে পারবে না। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে দুই দেশের মাঝেই, মানে ফিলিস্তিন এবং ইসরায়েল, এই দুই দেশের প্রতিরোধ যোদ্ধাদের মাঝেই কিন্তু বর্তমানে ব্যাপক মতপার্থক্য চলছে। আর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইসরায়েলের চাহিদা হচ্ছে ফিলিস্তিনের যে স্বাধীনতাকামী সংগঠন হামাস রয়েছে তারা যেন সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায় এবং তার বিপরীতে ইসরায়েলি সশস্ত্র বাহিনী কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা দিতে পারছে না ইসরায়েল, কেননা ভেতর থেকে ইসরায়েলের যে নীতি নির্ধারকরা রয়েছেন তারা কিন্তু আরো বড়সড় আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে। তাই হামাস এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনী দুই বাহিনীর মাঝেই কিন্তু মতপার্থক্য রয়ে গেছে ব্যাপক। তাই নিশ্চিত করেই বলা যায় এখানে হামাস এবং ইসরায়েলের মাঝে কোনো ধরনের চুক্তি হবে না, সম্ভব না। বন্ধুরা, বেশ কয়েকদিন যাবৎ গাজা উপত্যকায় ইসরায়েলের সশস্ত্র বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে তাদের যে গোয়েন্দা তথ্য সংগ্রহকারী নজরদারি ড্রোন রয়েছে, গাজা উপত্যকার যে উদ্বাস্তু শিবিরগুলো রয়েছে, পাশাপাশি গাজা উপত্যকার পরিত্যক্ত যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতে ব্যাপকভাবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ ড্রোনের মাধ্যমে বিভিন্ন ধরনের নাইট ভিশন ইনফ্রারেড ক্যামেরা ফেলছে, পাশাপাশি বিভিন্ন ধরনের বিস্ফোরক ফেলছে, যার বেশ কিছু প্রমাণ কিন্তু ইতিমধ্যেই হামাস যোদ্ধাদের হাতে এসে পৌঁছেছে। পরবর্তীতে হামাসের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে গাজা উপত্যকার সকল মানুষকে জানিয়ে দেওয়া হয় শরণার্থী শিবিরগুলোর বাইরে যে স্থানগুলো রয়েছে সেই সকল স্থানে যদি কোনো ধরনের কোনো অজ্ঞাত বস্তু বা কোনো ধরনের এমন কিছু পাওয়া যায় যেটাকে তারা সহজভাবে দেখে কোনো ধরনের সন্দেহভাজন বস্তু মনে হলে তাহলে যেন তারা দ্রুত সেই স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যায় এবং পরবর্তীতে তা তাৎক্ষণিকভাবে খতিয়ে দেখা হবে হামাসের পক্ষ থেকে।
এখন দেখুন, হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা এই ধরনের কিছু বস্তু উদ্ধার করে তারা খতিয়ে দেখেছে। বিশেষ করে তারা নাইট ভিশন কিছু সেন্সর ক্যামেরা পেয়েছেন, পাশাপাশি কিছু আরডিএক্স পেয়েছেন। আর গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে দ্রুত সময়ের মধ্যেই হামাস যোদ্ধারা একটি স্টেটমেন্টের মাধ্যমে পুরো গাজা উপত্যকার মানুষকে সতর্ক করে দিয়েছেন। এখন দেখুন, গাজা উপত্যকায় যেই আরডিএক্স বা ইনফ্রারেড ক্যামেরাগুলো ফেলা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, এই ধরনের আরডিএক্স বা ইনফ্রারেড ক্যামেরাগুলো কিন্তু ইসরায়েল বেশ কয়েকটি জায়গায়, মানে বেশ কয়েক ধরনের জায়গায় এগুলো ফেলছে, যার মধ্যে রয়েছে ইতিমধ্যেই ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধবিধ্বস্ত ভবন, পাশাপাশি বিভিন্ন ধরনের নির্জন জায়গা এবং উদ্বাস্ত শিবিরগুলোর আশপাশে যে জায়গাগুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে থাকা, সেই সকল জায়গায় এইগুলো ফেলা হচ্ছে। কেননা ইসরায়েল নিশ্চিত হতে চাইছে ধ্বংস হয়ে যাওয়া যে পুরনো ভবনগুলো রয়েছে, সেই ভবনগুলো কি ইতিমধ্যেই একেবারে পরিত্যক্ত হয়ে গেছে, নাকি রাতের আধারে হামাস যোদ্ধারা সেখানে লুকিয়ে অবস্থান করে, সেই বিষয়টি কিন্তু পরিমাপ করার জন্য বা পরিদর্শন করার জন্য এই সকল স্থানগুলোতে ব্যাপকভাবে ইনফ্রারেড ক্যামেরা ফেলা হচ্ছে। পাশাপাশি উদ্বাস্ত শিবিরগুলোর আশপাশে যে পরিত্যক্ত জায়গাগুলো রয়েছে, এই ধরনের জায়গাগুলোতে তারা আরডিএক্স ফেলে যদি হামাস যোদ্ধারা যাতায়াত করে এই ধরনের পথ দিয়ে, তাহলে আরডিএক্স এর মাধ্যমে তাদেরকে সেখানেই থামিয়ে দেওয়া যাবে। বন্ধুরা, ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন, নতুন করে পশ্চিম তীরে অবস্থিত বিতর্কিত এলাকা E1 বা ইস্ট 1 এই ব্লকে তারা নতুন করে ইহুদিদের জন্য প্রায় 34,000 বসতি বাড়ি স্থাপন করে ইহুদিদের বাসস্থান বাড়াবে। এখন দেখুন, এই যে E1 ব্লক বা ইস্ট 1 ব্লক হলো পশ্চিম তীরে অবস্থিত একটি বিতর্কিত এলাকা, যা পূর্ব জেরুজালেম এবং মা আলে আদমিম এলাকার উপনগরীর মধ্যে পড়ে। এখন দেখুন, এই স্থানে নতুন করে বসতি স্থাপন করে ইসরায়েলিরা চাইছে পশ্চিম তীরের মানুষ যেন পুরোপুরি জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই বক্তব্য বা এই পরিকল্পনার পরবর্তী সময়েই ইউরোপীয় ইউনিয়ন সহ আরব বিশ্বের দেশ এবং জাতিসংঘের বিভিন্ন কমিশন এবং জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে E1 ব্লকে ব্যাপক বসতি নির্মাণ করা, মানে ইহুদি বসতি নির্মাণ করা এবং তার মাধ্যমে পশ্চিম তীরের মানুষকে জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করে ফেলা, এমন পদক্ষেপ জাতিসংঘের দ্বিরাষ্ট্র সমাধানের যে উপায় রয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনের জন্য, তা চিরতরে বন্ধ করে দিবে। কেননা বর্তমানে ইহুদিদের জন্য এবং মুসলিমদের জন্য, পাশাপাশি খ্রিস্টানদের জন্য এই জেরুজালেম শহর পুরোপুরি উন্মুক্ত। ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় ইসরায়েল এবং ফিলিস্তিনের বর্ডার লাইন থাকলেও এবং সেখানে নিরাপত্তারক্ষী থাকলেও এই জেরুজালেম শহর কিন্তু ইহুদি এবং খ্রিস্টান এছাড়াও মুসলিমদের জন্য ধর্মীয় বিষয় বিবেচনায় সকলের জন্যই উন্মুক্ত রাখা হয়েছে। কেননা ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম এই তিন সম্প্রদায়ের মানুষই কিন্তু আধ্যাত্মিকভাবে পবিত্র একটি স্থান বলে গণনা করে। এমত অবস্থায় পশ্চিম তীরকে এই জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে আত্মঘাতিক সিদ্ধান্ত, যে বিষয়টিকে কেন্দ্র করে বিশ্ব সম্প্রদায় ইতিমধ্যেই ইসরায়েলকে বহুবার সতর্ক করেছে এবং নতুন করেও বহুবার সতর্ক করছে। বন্ধুরা, গতকাল শুক্রবার ইসরায়েলের মোসাদ প্রধান মিস্টার বেনিয়া ইসরায়েলি সামরিক বাহিনীর সকল প্রতিষ্ঠানকে একযোগে একটি কোয়ালিশন গঠন করে সম্মিলিতভাবে গাজা উপত্যকায় স্মরণকালের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করার জন্য তৈরি হতে বলেছে। তিনি তার বক্তব্যে এটাও বলেছেন, এইবার যে অপারেশন পরিচালনা করা হবে গাজা উপত্যকায়, সেখানে ইসরায়েল সশস্ত্র বাহিনীর সমস্ত প্রতিষ্ঠান একত্রিতভাবে হামলা পরিচালনা করবে এবং গাজা উপত্যকাকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং গাজা উপত্যকা সম্পূর্ণরূপে হামাস মুক্ত করে এই এলাকা থেকে নিজেদের যে হাই রিস্ক রয়েছে তা কিন্তু তারা কমাতে সক্ষম হবে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু ইসরায়েলি সশস্ত্র বাহিনীর সমস্ত শাখার প্রধানরা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে। তবে মোসাদ প্রধান কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেনি কবে থেকে এই হামলা পরিচালনা করবে বা শুরুতে তারা গাজা উপত্যকার কোন অংশ থেকে তাদের এই অভিযান পরিচালনা করে গাজা উপত্যকা থেকে হামাস বিরোধী অভিযান চালাবে তারা। পাশাপাশি তিনি তার বক্তব্যে এটাও কিন্তু নিশ্চিত করেনি গাজা উপত্যকার যে সাধারণ মানুষ রয়েছে এই অভিযান পরবর্তী সময় তাদেরকে কোথায় হস্তান্তর করা হবে বা তাদের সাথে কিরূপ আচরণ করা হবে, তাদের কি গাজা উপত্যকায় রাখা হবে নাকি অন্য কোনো জায়গায় স্থানান্তরিত করা হবে এবং হামাস মুক্ত হলে এই অঞ্চলে কি তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে নাকি নির্দিষ্ট যে শিবিরগুলো রয়েছে, মানে উদ্বাস্ত শিবিরগুলোতে থাকবে, সে সম্পর্কে কিছুই বলা হয়নি।
এখন দেখুন, সার্বিক পরিস্থিতি যখন এই পর্যায়ে এমত অবস্থায় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন মিস্টার নেতানিয়াহু কৌশলে কাতারের মধ্যস্থতায় হামাসের হাত থেকে সকল জিম্মি উদ্ধার করে পরবর্তীতে ব্যাপকভাবে ধ্বংসাত্মকভাবে এই গাজা উপত্যকায় স্মরণকালের সেরা অভিযান পরিচালনা করবে ইসরায়েল। কেননা জিম্মি মুক্তির আগে যদি এই অভিযান পরিচালনা করা হয় এবং এই অভিযানে যদি 2-1 জিম্মি মারা যায়, তাহলে দেশের অভ্যন্তর থেকে মোসাদ সহ অন্যান্য সকল বাহিনীর প্রধান ব্যাপক সমালোচনার সম্মুখীন হবে। পাশাপাশি মিস্টার নেতানিয়াহু নিজ দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়বে, যে দায় কিন্তু মিস্টার নেতানিয়াহু এড়াতে পারবে না। তাই কৌশলে মিস্টার নেতানিয়াহু জিম্মিদেরকে মুক্তি করার জন্য হামাসের সাথে আলোচনা শুরু করেছে। পাশাপাশি গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইনফ্রারেড ক্যামেরা ফেলে হামাসের যে অবস্থান রয়েছে তা শনাক্ত করার সর্বাত্মক চেষ্টা করছে। পরবর্তী ধাপে পশ্চিম তীরের ফিলিস্তিনিদেরকে পূর্ব জেরুজালেম থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা অংশ হিসেবে E1 ব্লকে ব্যাপক পরিমাণভাবে ইহুদি বসতি নির্মাণ করে পুরোপুরি এই জায়গাটি থেকে পশ্চিম তীরকে বিচ্ছিন্ন করে ফেলার সর্বাত্মক চেষ্টা করবে। তো বন্ধুরা, কাতারের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের মাঝে বন্দি বিনিময় চুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তি হওয়া এবং ড্রোনের মাধ্যমে হামাস যোদ্ধাদেরকে শনাক্ত করা এবং পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন করে জেরুজালেম থেকে সরাসরি পশ্চিম তীরকে বিচ্ছিন্ন করে ফেলা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।